মধ্যপ্রাচ্যে ফের বাড়ছে উত্তাপ। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে শুক্রবার ভোরে একযোগে হামলা চালানো হয় ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায়। এর জবাবে তেহরানও ছুড়ে দেয় একের পর এক ড্রোন। বিশেষজ্ঞদের মতে এই মুখোমুখি অবস্থান সাম্প্রতিক ইতিহাসে ইরান ইসরায়েলের সংঘর্ষের সবচেয়ে ভয়াবহ রূপ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে অভিযানে অংশ নেয় 200টিরও বেশি ফাইটার জেট। মুখপাত্র এফি ডেফরিন বলেন 100টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় এবং ব্যবহার করা হয় 330টির বেশি বিভিন্ন ধরনের গোলাবারুদ। তার ভাষায় এটি ছিল নিখুঁত ও সমন্বিত সামরিক অভিযান। מפקד משמרות המהפכה סלמי וראש מפקדת החירום רשיד। তবে অভিযান থেমে নেই এখানেই। ইসরায়েলি পাইলটরা এখনও ইরানের ভেতরে বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় আঘাত হানছেন বলে জানানো হয়। ডেফরিনের দাবি প্রতিটি লক্ষ্য ছিল পূর্ব নির্ধারিত ও গোয়েন্দা তথ্য নির্ভর। פועלים בגבורה במרחק רב של אלפי קילומטרים משטח מדינת ישראל ותוקפים במקומות בהם נראו מטוסים ישראלים לראשונה. הלילה יצאו לתקיפה 200 מטוסי এই হামলার জবাবে ইরানও চুপ ছিল না। দেশটি 100টিরও বেশি শাহেদ সিরিজের ড্রোন ছুড়ে দেয় ইসরায়েলের দিকে। যদিও মুখপাত্র ডেফরিন ড্রোনগুলো ইসরায়েলে কবে পৌঁছবে তা বলেননি। তবে সাম্প্রতিক অভিজ্ঞতায় জানা যায় এতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। יצאנו למבצע בעיתוי המתאים ביותר. ইতোমধ্যেই ইসরায়েল জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। স্থগিত হয়েছে সব শিক্ষা কার্যক্রম, দোকানপাটেও কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছে। ড্রোন হামলা প্রতিহত করতে ইসরায়েলের পাশাপাশি সক্রিয় হয়েছে জর্ডান। হারেজ পত্রিকা জানায় যুক্তরাষ্ট্র জর্ডানে ফাইটার জেট মোতায়েন করেছে, যা সিরিয়া ও সৌদি আরবের আকাশ সীমানায় ইরানি ড্রোন প্রতিরোধে কাজ করছে। জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে তাদের আকাশে প্রবেশকারী একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে। আইডিএফ মুখপাত্র ডেফরিন বলেন এই পরিস্থিতি আমাদের দেখা পূর্ববর্তী যে কোনো সংঘাতের চেয়ে আলাদা। সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। המשטר האיראני ממשיך לחמש, לממן ולהכווין את שלוחיו ברחבי המזרח התיכון נגד מדינת ישראל. অভিযানের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জেরুজালেম থেকে জাতির উদ্দেশ্যে দেয়া এক রেকর্ডকৃত ভাষণে বলেন, যদি ইরান ইসরায়েলকে ধ্বংস করতে চায় আমরা তা হতে দেব না। নেতানিয়াহু বলেন এই যুদ্ধ দীর্ঘ হতে পারে। সবাইকে খাদ্য মজুত রাখতে, আশ্রয় কেন্দ্রের কাছে অবস্থান নিতে এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে বলছি। তিনি জনগণের সমর্থন কামনা করেন এবং এটিকে কৌশলগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ বলেই ব্যাখ্যা করেন। Be strong and courageous, he said. Today, our strong and courageous soldiers and people যদিও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন, তবে এই অভিযানে তারা সরাসরি জড়িত নয় বলেই জানিয়েছেন ওয়াশিংটন। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায় এই পদক্ষেপ ছিল ইসরায়েলের নিজস্ব সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র এতে অংশ নেয়নি। এদিকে আঞ্চলিক শক্তিগুলোর প্রতিক্রিয়া মিশ্র। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে আকাশসীমা সীমিত করে সতর্ক অবস্থান নিয়েছে বেশ কয়েকটি গালফ রাষ্ট্র। বিশ্লেষকদের মতে এই সংঘাত যদি পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নেয় তবে মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এর প্রভাব সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে আন্তর্জাতিক অঙ্গনেও। They were determined to avoid war at all costs, and they got the worst war ever. ইতিমধ্যেই বৈশ্বিক বাজারে শুরু হয়েছে প্রতিক্রিয়া। তেল ও গ্যাসের দাম লাফিয়ে বেড়েছে। ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম একই দিনেই বেড়েছে 14%, যা জ্বালানি আমদানিকারক দেশগুলোর জন্য এক ধরনের বড় ধাক্কা। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বিশ্ব ব্যাংক ও আইএমএ। বিশেষজ্ঞরা বলছেন অপারেশন রাইজিং লায়ন কেবল একটি সামরিক আঘাত নয়, বরং ইরান ইসরায়েল বৈরিতার এক নতুন অধ্যায়।
শতাধিক ফাইটার জেট, ড্রোন আক্রমণ, আঞ্চলিক জোট এবং বৈশ্বিক উদ্বেগ সব মিলিয়ে এক অনিশ্চিত ও উত্তাল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। ভোরের নিস্তব্ধতা ভেঙে একের পর এক বিস্ফোরণ। ইরানের রাজধানী তেহরানের আকাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর ধোঁয়ার কুণ্ডলী। ইরানের পারমাণবিক ও সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল, আর এতে প্রাণ হারিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড প্রধান হোসেন সালামি এবং শীর্ষ 2 পরমাণু বিজ্ঞানী। ইসরায়েল বলছে এটি কেবল শুরু, আর ইরান পাল্টা জবাবের প্রস্তুতিতে। স্থানীয় সময় ভোর 4টায় হঠাৎ করে তেহরানের বিভিন্ন প্রান্তে একাধিক বিস্ফোরণের শব্দ, শহরের আকাশে দেখা দেয় আগুনের হলকা। ভোর 5:30 ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হামলার দায় স্বীকার করে ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা দেন। হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানান, ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো আমাদের সরাসরি হুমকি। আত্মরক্ষার্থেই এই পদক্ষেপ। ইসরায়েলি সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে জানান, এই হামলার প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও সামরিক ঘাঁটি। বিশেষজ্ঞদের মতে ইরানের মজুতকৃত 400 কেজির বেশি ইউরেনিয়াম, যা সবগুলোই 60% মাত্রায় সমৃদ্ধ, যা যথেষ্ট 10টিরও বেশি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য। পশ্চিমা বিশ্ব বারবার এই আশঙ্কা জানিয়েছে যে ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে। হামলায় নিহত হয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ড IRGCর প্রধান হোসেন সালামি। পাশাপাশি নিহত হন 2 শীর্ষ পরমাণু বিজ্ঞানী ফেরেয়েদুন আব্বাসি ও মোহাম্মদ মেহেদি তেহরানসি। ফেরেয়েদুন ছিলেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থা AEOI এর সাবেক প্রধান। তাকে 2010 সালে একবার হত্যা চেষ্টা করা হলেও প্রাণে বেঁচে যান। অন্যদিকে তেহরানসি ছিলেন তেহরান ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। ইসরায়েলের এই হামলায় জড়িত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই, তবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সেনাদের নিরাপত্তা এখন অগ্রাধিকার। প্রেসিডেন্ট ট্রাম্পও বলেন, চুক্তির সম্ভাবনা যতক্ষণ আছে ততক্ষণ ইসরায়েলের হামলা আমরা চাই না, তবে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। হামলার পর ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এই হামলার কঠিন জবাব দেবে, চুপ করে বসে থাকবে না। আমেরিকার সব ঘাঁটি ইরানের নজরদারির মধ্যে বলেও উল্লেখ করেন। এদিকে তেহরান বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিশু হতাহতের ঘটনাও ঘটেছে। ইরান ইসরায়েল উত্তেজনা এখন আর কূটনৈতিক স্তরে সীমাবদ্ধ নেই, সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে 2 দেশ। ফলে প্রশ্ন উঠছে, এই উত্তপ্ত মধ্যপ্রাচ্যে এবার কি এক নতুন যুদ্ধের সূচনা হলো? ইরানে ইসরায়েলের হামলার প্রধান লক্ষ্য ছিল ইরানের পরমাণু কেন্দ্রস্থল ও সামরিক স্থাপনা। হামলায় নিহত হন ইরানের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। নেতানিয়াহু যুদ্ধ ঘোষণা করে বলেন, এই অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না ইরানকে পূর্ণরূপে নির্মূল করা হয়। নেতানিয়াহু জেরুজালেম থেকে জাতির উদ্দেশ্যে দেয়া একটি রেকর্ডেড ভাষণে হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং ইরানে হামলার ঘোষণামূলক বক্তব্য অনলাইনে প্রকাশ করেন। তিনি তার রেকর্ডেড করা ভাষণে ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন শুরু করার কারণ ব্যাখ্যা করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী তার হুঁশিয়ারি বক্তব্যে জানিয়েছেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরির ইউনিট থেকে বের করে দিয়ে ইরান থেকে গাজা পর্যন্ত ছড়িয়ে থাকা প্রভাবশালী নেটওয়ার্ককে বার্তা দেয়াই ছিল ইসরায়েলের উদ্দেশ্য। সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও ভাষণে নেতানিয়াহু ঘোষণা করেন, হামলা একদিনের বিষয় নয়, ঘুরে ফিরে অভিযান চলবে যতদিন প্রয়োজন, এবং এতে তিনি ইসরায়েলের জ্বলন্ত সংকটের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিষ্ঠার কথা জানিয়েছেন।
ইরানে ইসরায়েলের হামলা নিয়ে মার্কিন প্রশাসন স্পষ্টভাবে বলেছেন, ইসরায়েল এককভাবে সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকরা বলছেন ২০ বছরে নেতানিয়াহুর ক্যারিয়ারের ধারাবাহিক হুমকি ও প্রস্তুতির চিত্র এ হামলায় ঘুরে দাঁড়ানোর চিত্র দেখা যাচ্ছে। ইসরায়েলের সশস্ত্র বাহিনী এবার দলীয়ভাবে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার সামর্থ্য অর্জন করেছে। ইরানে ইসরায়েলের এই হামলার ফলে বিশ্ব বাজারে ইতোমধ্যেই তেলের মূল্য 14% হারে বৃদ্ধি পেয়েছে। তবে এই হামলার কঠোর জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান। খামেনি বলেছেন, এটা প্রাণঘাতী প্রতিশোধ শুরুর প্রথম পদক্ষেপ। নেতানিয়াহুর বক্তব্য ও অপারেশন রাইজিং লায়ন একদিকে আত্মরক্ষামূলক পদক্ষেপ, অন্যদিকে তা দীর্ঘমেয়াদী এবং খোলামেলা যুদ্ধের দিকে পরিচালিত করছে। জনপ্রিয় গণমাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণ বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেদিকে তাকান সেখানে বিপদ ঘনিয়ে আসছে বলে মনে হচ্ছে। গাজা ইসরায়েলের যুদ্ধ নিয়ে নেতানিয়াহু সরকারের সমালোচনা বেড়ে চলেছে। আন্তর্জাতিক নেতাদের পাশাপাশি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীদের কাছ থেকেও তার সরকারের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগ আসছে। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ক্রমেই বেশ একঘরে হয়ে পড়ছে, কারণ গাজায় দেশটি চাপিয়ে দেওয়া দুর্ভিক্ষের ছবি বিশ্ব গণমাধ্যমে ছেয়ে গেছে। দেশের ভেতরেও নেতানিয়াহুকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। অনেকেই মনে করছেন তিনি শুধু নিজের ক্ষমতা ধরে রাখতে এই যুদ্ধ দীর্ঘায়িত করছেন। আইনি দিক থেকে দুর্নীতির মামলার বিচারে প্রসিকিউশনের পক্ষ থেকে নেতানিয়াহুর জেরা শুরু করেছে, আর রাজনৈতিকভাবে তার জোট সরকার যে কোনো সময় ভেঙে পড়তে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। নেতানিয়াহুকে দীর্ঘ রাজনৈতিক জীবনে এতটা চাপে আগে কখনো দেখা যায়নি। তবে এটি কি সত্যি ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রীর শেষ সময়? উঠেছে সেই প্রশ্ন। এর জবাব খুঁজে দেখা যাক। গত মাসের শেষ দিকে চ্যানেল 12-এর এক জরিপে দেখা যায়, বেশিরভাগ ইসরায়েলি মনে করেন নেতানিয়াহু জিম্মিদের ফেরত আনাচ্ছে ক্ষমতা ধরে রাখাকেই বেশ গুরুত্ব দিচ্ছেন, যার ফলে খোদ ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে নেতানিয়াহুর যুদ্ধ দীর্ঘায়িত করার ফলে জিম্মিদের জীবনের ঝুঁকি যে বাড়ছে, সেটিও এই বিক্ষোভের আরেক কারণ। সাম্প্রতিক সময়ে বেশ কিছু সংখ্যক ইসরায়েলি গাজার মানুষের উপর তাদের সরকারের চাপিয়ে দেওয়া দুর্ভোগের বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছে। দেশের একদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গাজার ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়ে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। পাশাপাশি প্রতি শনিবার রাতে তেল আবিবে যে বড় পরিসরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হচ্ছে, সেখানে অনেকেই ফিলিস্তিনি শিশুদের আরও বেশি ছবি তুলে ধরছেন। এমনকি সেনাবাহিনীর ভেতরেও গাজা যুদ্ধ নিয়ে অসন্তোষ বাড়ছে। যুদ্ধ করতে রিজার্ভ সেনাদের অস্বীকৃতি জানানোর খবর প্রকাশিত হওয়ার পর বিভিন্ন বিভাগের বর্তমান ও সাবেক কর্মকর্তারা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে খোলা চিঠি লিখেছেন। সম্প্রতি ইসরায়েলের দুজন সাবেক প্রধানমন্ত্রী প্রকাশ্যে নেতানিয়াহুর সমালোচনা করেছেন। 1999 থেকে 2001 সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকা সাবেক জেনারেল এহুদ বারাক টাইম সাময়িকীকে বলেন, জিম্মিদের মুক্তি ও যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা করা একটি চুক্তি গ্রহণ অথবা রাজনৈতিক স্বার্থে প্রতারণা যুদ্ধ চালিয়ে যাওয়া, এর যে কোনো একটিকে এখন অবশ্যই বেছে নিতে হবে নেতানিয়াহুকে। 2006 থেকে 2009 সাল পর্যন্ত দায়িত্বে থাকা এহুদ ওলমার্ট ইসরায়েলের গণমাধ্যম হারেজে লিখেছেন, গাজায় যুদ্ধাপরাধ সংগঠনের জন্য ইসরায়েল দায়ী এবং এখন এটি একটি ব্যক্তিগত রাজনৈতিক যুদ্ধ। ডেমোক্র্যাটস পার্টির নেতা ও সাবেক জেনারেল ইয়াইর গোলান স্থানীয় রেডিও রেসেত বেতে বলেন, একটি সুস্থ রাষ্ট্র সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে না, শিশুদের হত্যা করে না, আর জনগণকে জোর করে উচ্ছেদ করে না। আরব ও ইউরোপীয় নেতারা এখন নেতানিয়াহু এবং গাজা যুদ্ধ নিয়ে ক্রমেই বেশি সমালোচনা মুখর হয়ে উঠেছেন।
তবে এখন পর্যন্ত তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক হয়ে আছে যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসের শুরুতে নেতানিয়াহু বলেন, গাজা থেকে উৎখাত হওয়া ফিলিস্তিনিরা সৌদি আরবে গিয়ে বসতি স্থাপন করতে পারে। তার এই বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানায় সৌদি আরব ও আরব লীগ। একই মাসে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য এক যৌথ বিবৃতিতে গাজায় মানবিক দুর্দশাকে অসহনীয় বলে আখ্যায়িত করে। এই দেশগুলোর সবকটি আগে ইসরায়েলের গাজা যুদ্ধকে সমর্থন দিয়েছিল। নরওয়ের সঙ্গে 2024 সালের মে মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া ও স্পেন ও আয়ারল্যান্ড নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও নরওয়ে একসঙ্গে ঘোষণা করেছে যে তারা স্মোট্রিচ এবং বেন গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। তবে নেতানিয়াহু কতদিন ট্রাম্পের সমর্থন ধরে রাখতে পারবেন তা পরিষ্কার নয়। অনেকেই ধারণা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুতে বিরক্ত হয়ে উঠছেন। 2019 সাল থেকে নেতানিয়াহু একাধিক দুর্নীতির মামলায় জড়িয়ে আছেন। দোষী প্রমাণিত হলে তার 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। 2020 সালে শুরু হওয়া বিচার কার্য করোনা মহামারী ও সাম্প্রতিক গাজা যুদ্ধের কারণে বারবার বিলম্বিত হয়েছে। অভিযোগ রয়েছে নিজের বিচার এড়াতে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত এবং এখন তা আরও জোরালো করছেন তিনি। নেতানিয়াহুর পুরো রাজনৈতিক জীবনে বিতর্ক আর কেলেঙ্কারি লেগেই ছিল। এখন তার বিরোধিতা ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোতেও বাড়ছে। তবু তিনি টিকে যেতে পারেন এমনটাই বলছেন পর্যবেক্ষকরা। তবে টিকে থাকতে হলে নেতানিয়াহুর জন্য জরুরি হলো যুক্তরাষ্ট্রের সমর্থন ধরে রাখা, সেই সঙ্গে এমন একটি যুদ্ধ চালিয়ে যাওয়া যা ট্রাম্প নিজেই শেষ করতে চাইছেন। নেতানিয়াহুর একজন সাবেক সহযোগী মিচেল বারাক গত মাসে আল জাজিরাকে বলেছেন, আমি জানি না উনি এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারবেন কিনা। অনেকে বলছেন নেতানিয়াহুর সময় শেষ, একথা বহু বছর ধরে শোনা যাচ্ছে আর উনি এখনও টিকে আছেন। কিন্তু আমি আর কোনো জাদু কৌশল দেখতে পাচ্ছি না যা তাকে টিকিয়ে রাখবে, বলেন মিচেল বারাক। মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধের ইঙ্গিত এবার বাস্তবে রূপ নিচ্ছে। শুক্রবার ভোরে ইরান থেকে ছোড়া হয় একের পর এক যুদ্ধের ড্রোন। ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা প্রতিশোধের বার্তা দিয়েই আকাশে ওড়ে শতাধিক ড্রোন। মেহের নিউজ জানায়, তেহরান থেকে আকাশে পাঠানো হয়েছে অন্তত 100টিরও বেশি সামরিক ড্রোন। প্রতিটি ড্রোনের নিশানা ইসরায়েলের সামরিক ঘাঁটি, গোয়েন্দা স্থাপনা ও কৌশলগত অবকাঠামো। এই ড্রোনগুলোর ভিতরে ছিল ভয়ঙ্কর শাহেদ সিরিজের প্রযুক্তি, যার মধ্যে অন্যতম শাহেদ 136, যুদ্ধক্ষেত্রে যার প্রভাব বিশ্বজুড়ে আলোচিত। ড্রোনগুলো ইরাকের আকাশসীমা পেরিয়ে পশ্চিম দিকে ধেয়ে যেতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে মধ্যরাতে গর্জন করতে করতে উড়ে যাওয়া ড্রোনের দৃশ্য আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝেও। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এক বিবৃতিতে জানিয়েছে, তারা আকাশেই বেশিরভাগ ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে অন্তত একটি শাহেদ 136 ড্রোন ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে আঘাত হানার খবরও মিলেছে। IDF নিশ্চিত করে, একটি শাহেদ ড্রোনকে শনাক্ত করা হয় ইরাক সীমান্ত পেরোনোর পরপরই। প্রতিরক্ষা ব্যবস্থায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কথা জানানো হলেও ড্রোন বহরের মাত্রা ছিল নজিরবিহীন। বিশ্লেষকদের মতে এই হামলা বৃহস্পতিবার রাতের ইসরায়েলি অভিযানের পাল্টা জবাবের অংশ। 12 জুন রাত 3টার দিকে ইরানের একটি সামরিক গবেষণা ঘাঁটিতে অভিযান চালায় ইসরায়েল। এই হামলায় প্রাণ হারান ইসলামিক রেভলিউশনারি গার্ডের সর্বোচ্চ কমান্ডার ইন চিফ জেনারেল হোসাইন সালামি এবং ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগেরি।
তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম জানায়, একই হামলায় নিহত হন 2 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী, মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ফেরেদুন আব্বাসি। আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে এ দুজনকে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান স্থপতি হিসেবে বিবেচনা করা হয়ে আসছিল। এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি করেছে চরম উদ্বেগ। জাতিসংঘ মহাসচিব উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আর কোনো উত্তেজনা চায় না, তবে তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানায়। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের নিশানায় নিহত ইরানি জেনারেল ও বিজ্ঞানীর মৃত্যু ইরানকে একেবারে প্রতিশোধের পথেই ঠেলে দিয়েছে। মধ্যপ্রাচ্য আজ আরেকটি বিস্ফোরণের দ্বারপ্রান্তে। সব মিলিয়ে এখন যুদ্ধ কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই, আকাশপথে ঘুরছে প্রতিশোধের বার্তা। যুদ্ধ যেন সময়ের অপেক্ষা মাত্র, আর বিশ্বের চোখ এখন আটকে আছে তেহরান ও তেল আবিবের দিকে।